সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তপন কুমার সাহা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। তোমাদের সাথে প্রিন্সিপালস অব ম্যানেজমেন্ট এই কোর্সে ইতিপূর্বে দুটো ক্লাস হয়েছে। আমি আজকে 3 নম্বর ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম স্কুলস অব ম্যানেজমেন্ট। স্কুলস অব ম্যানেজমেন্ট শিরোনামের প্রথম অংশ আমি এর আগে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে এর দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব। দেখো, প্রথম অংশ যখন আলোচনা করেছি সেখানে মূল কয়েকটি মতবাদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মতবাদ আসলে ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্ন সময়ে তাদের নিজস্ব চিন্তা, ভাবনা, গবেষণার মাধ্যমে বিভিন্ন তত্ত্ব, মতবাদ আমাদের সামনে হাজির করেন, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখেছে। তার মধ্যে 6টি মতবাদ গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে আমরা এর পরেও অন্যান্য সমকালীন যে ব্যবস্থাপনা মতবাদগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসি অভিজ্ঞতা প্রসূত মতবাদ, যেটাকে বলি আমরা ইম্পিরিক্যাল অ্যাপ্রোচ। আসলে অভিজ্ঞতা প্রসূত মতবাদ আমরা শব্দটা শুনেই বুঝতে পারি যে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতার প্রেক্ষিতে যখন কোনো সমস্যা সামনে আসে, অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বর্তমান সময়টাকে বিবেচনা করে সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যার ফলে আমার সেই সমস্যাটা সমাধান হতে পারে। সেটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা প্রসূত মতবাদ। অর্থাৎ এখানে আমরা বলছি অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ, সমস্যার সমাধান ও ব্যবস্থাপনা কার্য পরিচালনা করার দৃষ্টিভঙ্গিকে অভিজ্ঞতা প্রসূত দৃষ্টিভঙ্গি বলা হয়। আমরা এই অভিজ্ঞতা প্রসূত দৃষ্টিভঙ্গির একটু কয়েকটা বৈশিষ্ট্য দেখি। অভিজ্ঞতা প্রসূত মতবাদের কয়েকটা বৈশিষ্ট্য দেখি। 1, অতীতের সফলতা ও ব্যর্থতার কারণ বিশ্লেষণ ও পর্যালোচনা করে তার অভিজ্ঞতার আলোকে সফল ব্যবস্থাপনা কার্য পরিচালনা সম্ভব। হ্যাঁ, অতীতে এরকম একটা পরিস্থিতিতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার ফলটা কি হয়েছিল, সফল না ব্যর্থ, সেটার আলোকে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ অতীত অভিজ্ঞতার আলোকে আমরা ব্যবস্থাপনা কার্য যদি পরিচালনা করি সেটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা প্রসূত মতবাদ। এটা অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করি, অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করে পর্যালোচনা করি, তার আলোকে যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, তার ফলে যে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করব, সেটা অভিজ্ঞতা প্রসূত মতবাদ। 2, ব্যবস্থাপনা জ্ঞান ও দক্ষতা অতীত অভিজ্ঞতা অধ্যয়ন ও পর্যালোচনা এবং বিশ্লেষণের উপর নির্ভরশীল। আসলে ব্যবস্থাপনা জ্ঞান, দক্ষতা এগুলো তো অতীত অভিজ্ঞতার উপর নির্ভরশীল। এখন আজকে ব্যবস্থাপনা উন্নয়নের যে পর্যায়ে এসেছে সেগুলো তো মানে একসময় গুহাচারী মানুষ বাস করত, তারা নিজেদের মতো করে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করত, তাদের মধ্যে একটা ব্যবস্থাপনা ছিল। সেই ব্যবস্থাপনা কিন্তু আজকে ধাপে ধাপে উন্নয়নের এই পর্যায়ে চলে এসেছে। তাহলে কি হয়েছে, এখানে অতীতের অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা এগুলো পর্যালোচনা করেই কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। যা হোক, 3, বাস্তব অভিজ্ঞতার আলোকে অতীত অভিজ্ঞতার গবেষণা বিশ্লেষণ কার্য পরিচালিত হবে। আমরা অতীতের যে অভিজ্ঞতা পেয়েছি সেগুলোকে গবেষণা করে, বাস্তব গবেষণা করে সেই আলোকে আমরা যদি বিশ্লেষণ করি এবং তার ফলে এখনকার সময়ে কোনটা প্রযোজ্য সেটা যদি গ্রহণ করি, সেটা অনেক কার্যকর হবে। সেটা এখানে বলা হয়েছে বাস্তব অভিজ্ঞতার আলোকে অতীত অভিজ্ঞতার গবেষণা ও বিশ্লেষণ কার্য পরিচালিত হবে। 4, একটি প্রচলিত রীতি বা কার্য পদ্ধতি রূপে এই পদ্ধতি ব্যবহৃত হবে। এই পদ্ধতিটা একটা প্রচলিত রীতি বা কার্য পদ্ধতি রূপেই ব্যবহৃত হবে। আমরা অতীত অভিজ্ঞতা প্রসূত মতবাদ শুনলাম। এবার যাই সামাজিক ব্যবস্থা মতবাদ বা সোশ্যাল সিস্টেম অ্যাপ্রোচ। আসলে আমরা বলি আমরা সমাজবদ্ধ জীব, সমাজে বাস করি। সমাজের মানুষের আচার আচরণ, তাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনা এগুলো নিয়েই কিন্তু আমরা সবাই সমাজবদ্ধ জীব। তো সেইগুলোকে আমাদের অ্যাভয়েড করার সুযোগ নেই, তাই না? তো সেটাকে সমন্বয় করে কিভাবে ব্যবস্থাপনা কার্য পরিচালিত হতে পারে সেটাকে এখানে বলা হয়েছে সামাজিক ব্যবস্থা দৃষ্টিভঙ্গি বা মতবাদ। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত বিভিন্ন মত, আচরণ ও সাংস্কৃতিক চিন্তাধারার কর্মীদের মধ্যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মীরা কাজ করে।
তারা বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসে, বিভিন্ন সংস্কৃতি থেকে আসে, বিভিন্ন স্ট্যাটাস থেকে উঠে কর্ম করতে আসে। তাদের মধ্যে নিবিড় সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে সামাজিকভাবে সংগঠিত করার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে সামাজিক ব্যবস্থা দৃষ্টিভঙ্গি বা মতবাদ। আমরা এই সামাজিক ব্যবস্থা দৃষ্টিভঙ্গি বা মতবাদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এখানেও কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। এক নম্বরে, ব্যবস্থাপনাকে সংগঠনের কর্মীদের নিয়ে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেখো, সমাজ, আমরা সমাজবদ্ধ জীব, সমাজে বাস করি। এখানে বলা হয়েছে কর্মীদের নিয়েও একটা সমাজ গড়ে তুলতে হবে, যে সমাজে সবাই মিলেমিশে থাকবে, যে সমাজে সবাই সবার সমব্যথী হবে, সবাই সবার সুখে দুঃখে পাশে থাকবে। সেটা এখানে বলা হয়েছে, ব্যবস্থাপনাকে সংগঠনের কর্মীদের নিয়ে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দুই, কর্মীদের পরিবেশগত আচরণগত অসুবিধা দূর করতে হবে। আসলে আমরা একটু আগেই বলেছি, কর্মীরা বিভিন্ন জন বিভিন্ন পরিবেশ থেকে উঠে আসে, তাই না? এবং সবার আচরণ একরকম নয়, বিভিন্ন জনের আচরণ বিভিন্ন রকম থাকে। আমরা যখন একত্রে মিলিত হই তখন কিন্তু দেখ সামনে সমস্যাগুলো চলে আসে। আমরা মনে করি ওই একজনের এই আচরণটা আমার কাছে পছন্দ না, বা একজনের এই দৃষ্টিভঙ্গিটা আমার কাছে পছন্দ না। তাহলে ব্যবস্থাপনার কাজ কি? এই সবার মধ্যে একটা সমন্বয় বিধান করা, এই অসুবিধাগুলো দূর করে একটা সবার কাছে গ্রহণযোগ্য যে আচরণ, যে গ্রহণযোগ্য পরিবেশ যেটা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন হবে, সেটা তৈরি করা। তিন, ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে আগত কর্মীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব দূর করতে হবে। হ্যাঁ, এটা হয় অনেক সময়, ভিন্ন পরিবেশ থেকে আসার কারণে, বিভিন্ন সংস্কৃতি থেকে আসার কারণে, ভিন্ন মানসিকতা থেকে আসার কারণে কর্মীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। একজন আরেকজনকে অনেক সময় সহ্য করতে পারে না, একজন আরেকজনকে কিভাবে টপকিয়ে যেতে পারে, বিভিন্ন চিন্তা ভাবনা থাকে। তো সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে, তাদের মধ্যে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয়। কাজ করতে গিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটার মধ্যে যেন কোনো দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি না হয়, বিরোধ সৃষ্টি না হয়। সেই জন্য একটা সুন্দর পরিবেশ যাতে তৈরি হয়, সেটা এখানে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে আগত কর্মীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব দূর করতে হবে। চার, সর্বোপরি প্রতিষ্ঠানে একক সমাজ ব্যবস্থা গঠনের জন্য কর্মীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। আমরা শুরুতেই বলেছি, ব্যবস্থাপনাকে সংগঠনের কর্মীদের নিয়ে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে সেই সমাজ ব্যবস্থা গঠনের জন্য কর্মীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা যাতে বৃদ্ধি হয়, সেই চেষ্টাও কিন্তু ব্যবস্থাপনাকে এখানে করতে হবে। পাঁচ, প্রতিষ্ঠানে কর্মরত গ্রুপ ও ব্যক্তির মধ্যে সহযোগিতার মনোভাব থাকতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠানে যারা কাজ করবে তারা হয়তো কেউ দলবদ্ধভাবে কাজ করবে, কেউ ভিন্ন ভিন্নভাবে ব্যক্তিগতভাবে তার কাজটা করবে। যে যেভাবেই কাজ করুক না কেন, প্রতিষ্ঠানের স্বার্থে সবাই সবাইকে সহযোগিতা করবে, সেই সহযোগিতার মনোভাবটা থাকতে হবে। এটা এখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানে কর্মরত গ্রুপ ও ব্যক্তির মধ্যে সহযোগিতার মনোভাব থাকতে হবে। আচ্ছা, এবার যাই আমরা 3 নম্বরে, সিদ্ধান্ত গ্রহণ মতবাদ, ডিসিশন অ্যাপ্রোচ। হ্যাঁ, এখানেও কথা সেটা যে অনেক সময় ব্যবস্থাপনাকে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অবস্থার প্রেক্ষিতে। হ্যাঁ, সেটা কোনটা সঠিক, কোনটা কার্যকর, সেটা চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যেটা সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে, যেটা কার্যকর হবে, সেটাই গ্রহণ করতে হবে ব্যবস্থাপনাকে। তাহলে সেটাই বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ মতবাদ। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রত্যেকটি কার্য বিষয়ে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণই সিদ্ধান্ত গ্রহণ মতবাদের মূল কথা। এখানে খেয়াল করো, যুক্তিসঙ্গত পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের রীতিনীতি কৌশল সম্পর্কে জানতে হবে। তাহলে সিদ্ধান্ত তো হতে হবে সঠিক, তাই না? তো সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কি করা বলা হয়েছে এখানে, যুক্তিসঙ্গত পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হবে। বিভিন্ন রীতিনীতি আছে, কৌশল আছে, সূত্র আছে, এগুলো জানতে হবে ব্যবস্থাপনাকে। এগুলোকে প্রয়োগ করে ব্যবস্থাপনাকে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত, যেটা প্রতিষ্ঠানের জন্য ভালো, সেটা গ্রহণ করতে হবে। এবার আসি যোগাযোগ কেন্দ্রিক মতবাদ। যোগাযোগ কেন্দ্রিক মতবাদটা আমরা বলতে পারি যে ব্যবস্থাপক কিন্তু যোগাযোগের কেন্দ্রে থাকেন। তাকে কিন্তু সবার সাথে যোগাযোগ রক্ষা করতে হয় প্রতিষ্ঠানের স্বার্থে, তাই না? তিনি যদি যোগাযোগটা ঠিকভাবে না রাখতে পারেন, তাহলে প্রতিষ্ঠানের কার্যে সাফল্য আসবে না। অতএব তিনি যেহেতু যোগাযোগের কেন্দ্রে আছেন, তাকে সবার সাথে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সবার সাথে সহযোগিতার আচরণ নিয়ে, সবার সাথে মানবীয় মানবীয় দৃষ্টিভঙ্গি নিয়ে যোগাযোগটা করতে হবে। সেটা এখানে বলা হয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে ব্যবস্থাপককে যোগাযোগের কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী ব্যবস্থাপককে সম্পাদন করতে হয়। এজন্য ব্যবস্থাপকের মানবীয় ও আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতার প্রয়োজন। আর এই কাজের জন্য ব্যবস্থাপকের কি দরকার? মানবীয় আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যোগাযোগের ক্ষেত্রে
একটা দক্ষতার প্রয়োজন। অনেক ব্যক্তি দেখবা সবার সাথে কি সুন্দর করে যোগাযোগ করতে পারে, সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে। তাহলে ব্যবস্থাপক কিন্তু এই গুণাবলীটা থাকতে হবে। মানবীয় আন্তঃব্যক্তিক যোগাযোগের দক্ষতা ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে। সেটাই বলা হচ্ছে যোগাযোগ কেন্দ্রিক মতবাদ বা দ্য কমিউনিকেশন সেন্টার্ড অ্যাপ্রোচ। আমরা এই যোগাযোগ কেন্দ্রিক মতবাদের বৈশিষ্ট্য কয়েকটা একটু দেখি। ১ নম্বরে প্রতিষ্ঠানের যোগাযোগের কেন্দ্র হচ্ছেন ব্যবস্থাপক। আমরা শুরুতেই বলেছি ব্যবস্থাপক হলেন প্রতিষ্ঠানের যোগাযোগের কেন্দ্রে, তাই না? ব্যবস্থাপক যোগাযোগের কেন্দ্রে, এবং তিনি সেই কেন্দ্রে থেকে কিন্তু সবার সাথে যোগাযোগ করবেন, তাই তো? ২, সকল প্রকার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা ব্যবস্থাপনার কাজ। ব্যবস্থাপনার কাছে কিন্তু সব ধরনের তথ্য থাকবে। তিনি সব জায়গা থেকে সব তথ্য সংগ্রহ করবেন এবং সেগুলো তার নিজের মতো করে সংরক্ষণ করবেন। যখন যেটা প্রয়োজন সেটা তিনি নিজে ব্যবহার করবেন এবং যাদের প্রয়োজন তিনি তাদেরকে সেটা সরবরাহ করবেন। তাহলে সেজন্য বলা হয়েছে সকল প্রকার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা ব্যবস্থাপনার কাজ। কম্পিউটার প্রযুক্তির ব্যবহার একটি অপরিহার্য বিষয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রযুক্তির সুফলগুলো যদি গ্রহণ না করতে পারি তাহলে প্রতিষ্ঠানের উন্নয়ন হবে না। তাহলে কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে যে সুবিধাগুলো আছে সেই প্রযুক্তির ব্যবহার করে আমাদেরকে সেই সুবিধাটা কিন্তু গ্রহণ করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপককে এই ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং এটা একটা অপরিহার্য বিষয় বর্তমান সময়ে, সেটা তাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি ব্যবস্থাপকীয় ভূমিকা মতবাদ, আরেকটা ম্যানেজেরিয়াল রোলস অ্যাপ্রোচ। ব্যবস্থাপকীয় ভূমিকা আসলে সব ক্ষেত্রে তো ব্যবস্থাপককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়, তাই না? সেখানে আমরা সেই মতবাদের কথা যদি ধরি, এখানে প্রফেসর হেনরি মিন্সবার্গ, যিনি আমেরিকার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি ব্যবস্থাপকদের কার্যাবলী পর্যবেক্ষণ করে তার মাধ্যমে সিদ্ধান্তে আসছেন যে ব্যবস্থাপকগণ গতানুগতিক শ্রেণীবিন্যাসকৃত কার্যাবলী ছাড়াও আরো অনেক কার্যক্রম সম্পাদন করেন। আমরা যে কাজগুলো দেখি ব্যবস্থাপকগণের, আসলে সেগুলোই শেষ না, ব্যবস্থাপকগণ কিন্তু আরো অনেক কাজ সম্পাদন করতে হয়। তিনি এরকম 10টি কার্যক্রমকে 3টে ভাগে ভাগ করে দেখিয়েছেন, আমরা দেখি সেগুলো। অর্থাৎ প্রফেসর হেনরি মিন্সবার্গ উনি ব্যবস্থাপকের গতানুগতিক শ্রেণীবিন্যাসকৃত কার্যগুলি ছাড়া যে কাজগুলো করতে হয় সেরকম 10টা কার্যক্রম চিহ্নিত করেছেন, সেগুলোকে 3টি ভাগ করে দেখিয়েছেন। 1 নম্বরে আন্তঃব্যক্তিক ভূমিকা, ইন্টারপার্সোনাল রোলস। কি? নামমাত্র প্রধানের ভূমিকা তার মধ্যে প্রথমে আসে। নামমাত্র প্রধান, হ্যাঁ, একজন ব্যক্তি আছেন, তিনি নামমাত্র, তার এমনি কোনো ভূমিকা নাই, তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, সেই জায়গাটা তিনি বসে আছেন। এই ভূমিকাটাও তাকে কখনো কখনো পালন করতে হয়। তাহলে সেটা বলা হচ্ছে তিনি কাজের বাইরেও নামমাত্র প্রধান, তাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করবে, তাকে সেই জায়গাটায় তিনি আছেন। নামমাত্র প্রধানের ভূমিকা, দ্য ফিগার হেড রোল। নেতার ভূমিকা, ব্যবস্থাপককে তো একজন ভালো নেতাও হতে হয়। যিনি যত ভালো নেতৃত্ব দিতে পারবেন তিনি তত ভালো ব্যবস্থাপক এবং তার প্রতিষ্ঠান তত ভালো উন্নতি করবে। সেজন্য বলা হয়েছে ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো নেতার ভূমিকা, দ্য লিডার রোল। নেতার ভূমিকা। সংযোগ রক্ষাকারীর ভূমিকা, দ্য লিয়াজন রোল। অর্থাৎ ব্যবস্থাপককে কিন্তু সবার সাথে সংযোগ রক্ষা করতে হয়, প্রতিষ্ঠানের কর্মীদের সাথে, তারপরে ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু তাকে সেই সমন্বয়টা রক্ষা করে চলতে হয়। এমনকি প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে তাকে সমন্বয় করতে হয়। সব জায়গায় তাকে সমন্বয় করে রক্ষা করে চলতে হয়, সংযোগ একটা রক্ষা করতে হয় ব্যবস্থাপককে। সেই জন্য এখানে বলা হয়েছে ব্যবস্থাপকের ভূমিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বলা হয়েছে সংযোগ রক্ষাকারীর ভূমিকা বা দ্য লিয়াজন রোল। এবার আমরা দেখি তথ্য সংক্রান্ত ভূমিকা কি, দ্য তথ্য সংরক্ষকের ভূমিকাটা আমরা দেখতে যাচ্ছি। ব্যবস্থাপক কিন্তু তথ্য গ্রহণ করেন। প্রথম কথা, ব্যবস্থাপক বিভিন্ন সব ধরনের তথ্য ব্যবস্থাপকের থাকতে হবে। যিনি যেই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন সেই প্রতিষ্ঠানের সব তথ্য তার কিন্তু সংগ্রহে থাকতে হবে। শুধু তাই না, তার প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি প্রতিষ্ঠানের বাইরের কোনো তথ্য প্রয়োজন হয় সেগুলো তার জানা থাকতে হবে, তার সংগ্রহে থাকতে হবে। হ্যাঁ, সেগুলো না থাকলে কিন্তু তিনি প্রতিষ্ঠান সুন্দরভাবে চালাতে পারবেন না। অর্থাৎ আমরা বলতে পারি তথ্য গ্রহণকারীর ভূমিকা, সব ধরনের তথ্য, প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্য, সরকারের কখন কি নীতিমালা সেগুলো তথ্য, কর সংক্রান্ত তথ্য, সব ধরনের তথ্য একজন ব্যবস্থাপকের কাছে কিন্তু সংগ্রহ করতে হবে। আর তথ্য যদি তার কাছে থাকে তাহলে আমরা বর্তমান সময়ে বলি যে তথ্যটাকে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গ্রহণ বলি আমরা, তাই না? তাহলে ব্যবস্থাপকের কাছে যদি তথ্য থাকে অনেক বেশি তাহলে তিনি অনেক বেশি সম্পদের অধিকারী, তাই তো? তাহলে সেই
তথ্যটাকে তিনি প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারবেন, অতএব তাকে তথ্য গ্রহণ করতে হবে। এবার তথ্য প্রচারকের ভূমিকা, তথ্য যেমন তিনি গ্রহণ করবেন, তার সামনে যেমন তথ্য থাকবে, তেমনি ভাবে সেই তথ্যটা কিন্তু তাকে প্রয়োজনের সময় প্রচার করতে হবে। তার জানা তথ্যটা যখন তার প্রতিষ্ঠানের স্বার্থে প্রয়োজন, তখন সেগুলোকে প্রচার করতে হবে, ডিসেমিনেশন করতে হবে সেই তথ্যটাকে। সেই জন্য বলা হচ্ছে তথ্য প্রচারকের ভূমিকাও কিন্তু ব্যবস্থাকে পালন করতে হবে। দ্য ডিসেমিনেটর রোলও কিন্তু এখানে তার রয়েছে, তাই না? তথ্য যেমন গ্রহণ করতে হবে, আবার তথ্য প্রচার করতে হবে। মুখপাত্রের ভূমিকা, স্পোক্স পার্সন। হ্যাঁ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কখনো কোনো বিষয়ে কথা বলতে হয়, সেই কথাটা কে বলবেন? ব্যবস্থাপক বলবেন। তাকে সেই ভূমিকাও কিন্তু পালন করতে হয়। যে কোনো বিষয়ে কথা বলতে হলে ব্যবস্থাপককে সেই বিষয়ে তথ্য থাকতে হয়, সেই বিষয়ে তথ্য জানা থাকলে তিনি সে বিষয়ে কথা বলতে পারবেন, তাই না? সেজন্য বলা হচ্ছে তাকে মুখপাত্রের ভূমিকাও কিন্তু অনেক সময় পালন করতে হয়। আচ্ছা, এরপর আমরা দেখি ব্যবস্থাপকের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণ ভূমিকা। আমরা একটু আগে যেটা বললাম তথ্য সংক্রান্ত ইন্টারপার্সোনাল ভূমিকা বললাম, তথ্য সংক্রান্ত ভূমিকা বললাম, এবার সিদ্ধান্ত গ্রহণ ভূমিকা। আসলে ব্যবস্থাপকের তো প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে অনেক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং তার সিদ্ধান্তের উপর কিন্তু প্রতিষ্ঠানের অনেক ভালো মন্দ নির্ভর করে। অতএব তিনি যে সিদ্ধান্তটা দিবেন সেটা অবশ্যই বিচার বিবেচনা করে দিবেন। তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখি উদ্যোক্তার ভূমিকা। ব্যবস্থাপক কিন্তু একজন উদ্যোক্তা, একজন ব্যবস্থাপক একজন উদ্যোক্তা। তাকে নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, নতুন বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হয়, প্রতিষ্ঠানকে আরো উন্নতির জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেজন্য কোন বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে, সেই ভূমিকাটা কিন্তু ব্যবস্থাপককে গ্রহণ করতে হয়। তাহলে এই জন্য বলা হয়েছে এটাও ব্যবস্থাপক উদ্যোক্তার ভূমিকার মধ্যে পড়ে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের মধ্যে। সিদ্ধান্ত নিবেন তিনি যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি ভূমিকাটা নিতে পারি বা উদ্যোগ গ্রহণ করতে পারি, নিয়ে প্রতিষ্ঠানের তাহলে সাফল্য আসবে। এবার বিপত্তি মোকাবেলাকারীর ভূমিকা, দা ডিস্টারবেন্স হ্যান্ডেলার রোল। হ্যাঁ, প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিপদ সামনে চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসে, সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হয় একজন ব্যবস্থাপককে। এবং সেই জন্য বলা হয়েছে ব্যবস্থাপককে বলা হয়েছে বিপত্তি মোকাবেলাকারীর ভূমিকা পালন করতে হয় তাকে। যখন যে সমস্যা আসবে সেই সমস্যাটা তিনি তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব অভিজ্ঞতার সাহায্যে, নিজস্ব জ্ঞানের সাহায্যে সেই সেই বিপদটাকে তিনি মোকাবেলা করে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেজন্য এখানে বলা হয়েছে বিপত্তি মোকাবেলাকারীর ভূমিকা বা ডিস্টারবেন্স হ্যান্ডেলার রোল। এবার আমরা আসি সম্পদ বন্টনকারীর ভূমিকা, রিসোর্স অ্যালোকেটর রোল। প্রতিষ্ঠানে যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলো কিভাবে বন্টিত হবে, কোন ক্ষেত্রে কিভাবে সম্পদ বন্টিত হবে, সেই ভূমিকাটা কিন্তু ব্যবস্থাপককেই গ্রহণ করতে হয়, তাই না? তারপরে আসি মধ্যস্থকারীর ভূমিকা। একজন ব্যবস্থাপক মধ্যস্থকারী। যখন প্রতিষ্ঠানের মধ্যে কোন রকমের মানে বিষয়ে মতদ্বৈধতা দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তখন ব্যবস্থাপক কিন্তু কোনো পক্ষে নয়, তিনি ন্যায়ের পক্ষে থাকবেন। তিনি যেটা সঠিক সেই কাজটা করবেন, সেই বিষয়ে তার ভূমিকা পালন করবেন। অতএব এই জন্য আমরা বলছি ব্যবস্থাপককে নেগোসিয়েটরস রোল তিনি পালন করেন, অর্থাৎ মধ্যস্থকারীর ভূমিকা পালন করেন। তিনি বিরোধ মিটাতে চান এবং মত ভিন্নতা দেখা দিলে সেই কোনটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে তিনি কিন্তু মধ্যস্থকারীর ভূমিকা পালন করেন। এই জন্য আমরা বলা হয়েছে মধ্যস্থকারীর ভূমিকা ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ ভূমিকার মধ্যে পড়ে। তাহলে আমরা ব্যবস্থাপকীয় ভূমিকা মতবাদটাকে এরকম 10টি ভাগ দেখলাম, যে 10টি ভূমিকা দেখলাম, যেটাকে আমরা 3টি ভাগে ভাগ করে আলোচনা করেছি। এবার আসি ম্যাককিনসের সপ্ত এস তত্ত্ব। ম্যাককিনস উনি 7টা এস দিয়ে কিন্তু আলোচনা করেছেন, 7টা এস এর সাহায্যে ওনার তত্ত্বটা। আমরা সেই 7 এস দেখি, 7 এস ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ বা ম্যাককিনসের সপ্ত এস কাঠামো মতবাদটায় 7টা এস কি কি আমরা দেখি। আমেরিকার ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শদানকারী সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি এই দৃষ্টিমতির উদ্ভাবক। আমেরিকার একটা সংস্থা যেটার নাম ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি, তারা এরকম 7টা এস এর সাহায্যে একটা মতবাদ দিয়েছেন। প্রথম এস, 7টা এস এর প্রথম এস হলো স্ট্র্যাটেজি, কৌশল, তাই না? কোম্পানির যে লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় গ্রহণ করতে হয়, প্রণালীবদ্ধ কার্য, সম্পদের বন্টন, এই বিভিন্ন একটা প্রসেস থাকবে সেই, এবং তার কোন কৌশলে আঘাত হবে সেগুলো নির্দিষ্ট করে থাকতে হয়। তাহলে এখানে বলা হয়েছে ব্যবস্থাপক একটা কৌশলে আশ্রয় নেন, বিভিন্ন সময় তো অবশ্যই কৌশলে আশ্রয় নিতে হয়। স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, হ্যাঁ, প্রতিষ্ঠানে একটা সাংগঠনিক কাঠামো এবং কর্তৃত্ব দায়িত্বের একটা কাঠামো থাকবে,
স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারের মধ্যে যে থাকে তাহলে প্রতিষ্ঠানটাও তার সাফল্য অর্জন করতে পারবে যদি কাঠামোটা সুন্দর থাকে। স্ট্রাকচার 2 নম্বরে। 3 নম্বরে সিস্টেম, পদ্ধতি, তাই না? পদ্ধতি থাকবে। সেই পদ্ধতি হতে পারে অনেক পদ্ধতি। সেই পদ্ধতি হতে পারে তথ্য ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়া, বাজেটিং, নিয়ন্ত্রণ প্রক্রিয়া, কি কি হবে সেই সবগুলো পদ্ধতি কিন্তু এখানে নির্দিষ্ট থাকতে হবে। তাহলে বলা হয়েছে সিস্টেমস বা পদ্ধতি সমূহ। 4 নম্বরে স্টাইল, ধরন। হ্যাঁ, আমরা বলি যে সবার কাজের একটা নির্দিষ্ট ধরন থাকে, প্রতিষ্ঠানেরও একটা নির্দিষ্ট ধরন থাকবে একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে। তাহলে সেই স্টাইলটাও কিন্তু এখানে বলা হয়েছে যে স্টাইল থাকবে, কোন কাজের কি, কোনটা প্রতিষ্ঠানের পণ্যটা কি স্টাইল হবে, প্রতিষ্ঠানের কাজের ধরনটা কি হবে সেটা নির্দিষ্ট থাকবে। স্টাফ, 5 নম্বরে স্টাফ, কর্মী, প্রতিষ্ঠানের সম্পদ কর্মী, কর্মীরা প্রতিষ্ঠানের প্রাণ, তারাই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে, প্রতিষ্ঠানকে সচল রাখে তারা। তাহলে সেটা এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের কর্মীর কথা বলা হয়েছে, তারা কিন্তু বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মানে দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসে, তাদের মধ্যে সমন্বয় করতে হবে, কর্মীদের মধ্যে যেন তারা কাজ সুন্দরভাবে করতে পারে সেই স্পৃহা জাগিয়ে তুলতে হবে। 5 স্টার। 6 নম্বর এসে আমরা দেখি শেয়ার্ড ভ্যালুস, পারস্পরিক মূল্যবোধ, অর্থাৎ সবার মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে হবে। সেই মূল্যবোধের একটা যেন সবাই নির্দিষ্ট একটা মূল্যবোধ মেনটেন করে, যেন সেটা নেগেটিভ না হয়, পজিটিভ মূল্যবোধ যেন সবার মধ্যে থাকে, প্রতিষ্ঠানের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সেটা যেন অবশ্যই পজিটিভ মূল্যবোধ হয়। সেটা এখানে বলা হয়েছে পারস্পরিক মূল্যবোধ, মূল্যবোধটাও যেন সবার মধ্যে পারস্পরিক ভাবে শেয়ার হতে পারে, সেটা বলা হয়েছে এখানে। 6 নম্বরে এসে শেয়ার্ড ভ্যালুস বা পারস্পরিক মূল্যবোধ। স্কিলস, দক্ষতা সমূহ, দক্ষ হতে হবে, প্রতিষ্ঠানের কাজে দক্ষ হতে হবে। দক্ষতা আসবে কি করে? কাজ করতে করতে দক্ষতা আসবে, অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জিত হবে, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জিত হবে। তাহলে এভাবে করে দক্ষতার কথা বলা হয়েছে এখানে, স্কিলস। এভাবে আমরা দেখি ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি যে 7টা এস এর কথা বলেছে, 7 এস, তা হলো স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, সিস্টেমস, স্টাইল, স্টাফ, শেয়ার্ড ভ্যালুস, স্কিলস। এই 7টা 7 এস আমরা এখানে দেখতে পেলাম ম্যাককিনসের সফটওয়্যার কাঠামোতে। আমরা এরপরে চলে যাচ্ছি জেড তত্ত্ব, যেটাকে বলে জেড থিওরি। জেড থিওরি দেখো, এটা যিনি প্রকাশ করেছিলেন তার নাম প্রফেসর উইলিয়াম জি আউচি। 1981 সালে উইলিয়াম জে আউচি এই তত্ত্বটা প্রকাশ করেন, যখন আমেরিকা ব্যবস্থাপনা ক্ষেত্রে দক্ষতা অর্জনে যথেষ্টভাবে ব্যর্থ হচ্ছিল। হ্যাঁ, এই সময় এসে দেখেন তিনি যে মানে ব্যবস্থাপনা ক্ষেত্রে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে পড়ছে, কিন্তু জাপান কিন্তু সাফল্য অর্জন করছে, চরমভাবে সাফল্য অর্জন করছে। তখন তিনি কি করলেন, দুই জায়গার ব্যবস্থাপনার ক্ষেত্রের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করলেন, করে তিনি নিজে যে দৃষ্টিভঙ্গিটা দিয়ে গেলেন দুটাকে সমন্বয় করে, সেটাকে বলা হয়েছে কিন্তু প্রফেসর উইলিয়াম জি আউসি দেয়া জেড মতবাদ। তিনি আমেরিকা ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি সম্মেলনে যে সংশোধিত দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেন, তাই হলো আমাদের এখানে জেড মতবাদ। আমরা সেটার দেখবো একটু, তিনি যে মতবাদ তুলে ধরছে সেগুলো একটু আলোচনা করব। দেখো এখানে আউচি সনাতনী যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাপানি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মধ্যে 7টি ভিন্নতা এবং উভয়ের সম্মিলনে নিম্নরূপ সংশোধিত ধারণা তুলে ধরেন। তার সামনে 7টা ভিন্নতা চলে আসছে এবং তিনি সেগুলো সমন্বয় করে তার নিজস্ব যে চিন্তা সম্মিলিতভাবে সেটা তুলে ধরছেন আমাদের সামনে, সেটা আমরা দেখি। আমি তোমাদের সামনে সেগুলো আলোচনা করছি। প্রথম ভিন্নতা খেয়াল করো, 1 নম্বর ভিন্নতা কিন্তু কর্মসংস্থানের মেয়াদ নিয়েছিল দুই ধরনের জাপানি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি এবং আমেরিকার ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে। আসলে এখানে আউচি কিন্তু আমেরিকার ব্যবস্থাপনা পদ্ধতিকে টাইপ এ বলেছেন, আর জাপানি ব্যবস্থাপনা পদ্ধতিকে টাইপ জে বলেছেন। আমরা যদি দেখি কর্মসংস্থানের ভিন্নতা কিরকম ছিল, জাপানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছিল হলো জীবনব্যাপী চাকরি, অর্থাৎ কর্মীরা প্রতিষ্ঠানের কাজে মানে প্রবেশ করেছে, তারা সাফল্যের সাথে যতদিন সুস্থ থাকবে ততদিন প্রতিষ্ঠানে কাজ করবে, জীবনব্যাপী চাকরি। কিন্তু আমেরিকার প্রতিষ্ঠানে একটা পদ্ধতিটাকে ভিন্ন ছিল, তারা মনে করতো স্বল্পমেয়াদী চাকরি, এই একজন নিল, আবার কয়দিন পরে আরেকজন নিবে, তারা এরকম ভাবে কাজ করতো। হ্যাঁ, আউচি দেখলেন যে আসলে এটাও একটা কারণ, মানে আমেরিকার প্রতিষ্ঠানগুলো যেভাবে পিছিয়ে পড়ছে, আমেরিকার ব্যবস্থা পদ্ধতি কেন পিছিয়ে পড়ছে,
তিনি এটাও উদ্ভাবন করলেন এবং তিনি এই দুটো সমন্বয় করে সংশোধিত সম্মিলিত ধারণা দিলেন দীর্ঘমেয়াদী চাকরি। লক্ষ্য করো, এখানে তিনি কিন্তু স্বল্পমেয়াদী চাকরি বলেননি বা জীবনব্যাপী চাকরিও বলেননি, তিনি বলেছেন দীর্ঘমেয়াদী চাকরি, অর্থাৎ প্রতিষ্ঠানের চাকরিটা যেন সে দীর্ঘমেয়াদে করতে পারে সেইটা খেয়াল করতে হবে। যখন তখন কর্মীকে ছাঁটাই করলে হবে না, তাহলে কর্মীদের কাছ থেকে ভালো কাজ পাওয়া যাবে না, আবার কর্মীরাও প্রতিষ্ঠানের নিজের মনে করে কাজ করতে পারবে না। তাহলে আমরা 1 নম্বরে ভিন্নতা দেখলাম দুই দেশের প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মধ্যে, যুক্তরাষ্ট্র এবং জাপানি প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মধ্যে কর্মসংস্থানের মেয়াদ নিয়ে, যার সংশোধিত সম্মিলিত ধারণা হলো দীর্ঘমেয়াদী চাকরি। 2 নম্বর ভিন্নতা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ক্ষেত্রেও কিন্তু একটু ভিন্নতা দেখো দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে। আমরা যদি ধরি জাপানি ব্যবস্থাপনা পদ্ধতিতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা বলেছে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। জাপানি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণটা বলা হয়েছে সকলের মতামত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর আমেরিকান প্রতিষ্ঠান বা আমেরিকার যে ব্যবস্থাপনা পদ্ধতি সেখানে বলা হয়েছে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়নি, সকলের মতামতের সিদ্ধান্ত গ্রহণের কথা বলা নাই। তুমি নিজে যেটা মনে করো ভালো তুমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করবা, কিন্তু এর ফলেই হয়তো বা আমেরিকার প্রতিষ্ঠানগুলো বা যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু পিছিয়ে পড়ছিল। আউচি সেটাকে বলেছেন সম্মিলিত করে সংশোধিত সম্মিলিত ধারণা তিনি উপস্থাপন করেছেন যে না, সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেটা তিনি সামনে নিয়ে আসছেন। এই হলো 2 নম্বরের, আমরা দেখি 2 নম্বরের ভিন্নতা ছিল সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, যেটা সংশোধিত সম্মিলিত ধারণা হলো সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। 3 নম্বরের ভিন্নতা যদি আমরা দেখি, দায়িত্বের স্থল নিয়ে একটা পার্থক্য ছিল। দায়িত্বের স্থল নিয়ে একটা পার্থক্য আমরা দেখতে পাই। সেখানে জাপানি যে প্রতিষ্ঠানগুলো, জাপানি যে মানে ব্যবস্থাপনা পদ্ধতি, সেখানে বলা হয়েছে যৌথ দায়িত্ব গ্রহণ, সবাই দায়িত্ব গ্রহণ করবে প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের মানে বিষয় ভালো মন্দের বিষয়ে সবাই দায়িত্ব গ্রহণ করবে, যৌথ দায়িত্ব গ্রহণ। আর আমেরিকার ক্ষেত্রে ছিল ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ, আমেরিকায় বলা হলো ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ। দেখো দুই দেশের মধ্যে পার্থক্যটা কোথায়, এক দেশে বলা হলো যৌথ দায়িত্ব গ্রহণ, আরেক দেশে বলা হলো ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ। হ্যাঁ, খেয়াল করো এখানে আউচি কিন্তু আমেরিকার যে মানে ব্যবস্থাপনা পদ্ধতি সেটাকেই গ্রহণ করলেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণকে তিনি গ্রহণ করলেন, যৌথ দায়িত্ব গ্রহণ না। অর্থাৎ যিনি যে কাজ করবেন তাকে সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজ করতে হবে, তাহলে প্রতিষ্ঠান সাফল্য হবে, তিনি সেটা দেখালেন। অর্থাৎ যদিও আমরা বলছি যে তিনি দেখলেন যে এই 1981 সালে এসে আমেরিকান প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, জাপানি প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে অগ্রগামী হচ্ছে, তিনি সেই জন্য কতগুলি ভিন্নতা মানে সামনে সমস্যা তুলে ধরলেন, আবার সংশোধিত করলেন। কিন্তু তার মধ্যে কিন্তু তিনি এখানে আমেরিকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ, এখানে কিন্তু আবার এটাই রেখে দিলেন। যদিও আবার 2 নম্বরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ক্ষেত্রে কিন্তু সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এটা গ্রহণ করেছিলেন। যাই হোক, আমরা 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার ভিন্নতার দিকে চলে যাই। 4 নম্বরের ভিন্নতা হলো মূল্যায়ন ও পদোন্নতির গতি। হ্যাঁ, মূল্যায়ন হবে কিভাবে, কাজের শ্রমে কর্মীদের কাজে মূল্যায়ন হবে কিভাবে এবং সেই কাজে পদোন্নতিটা কিভাবে হবে। দেখো জাপানি প্রতিষ্ঠানে ছিল ধীরে মূল্যায়ন ও পদোন্নয়ন। জাপানি প্রতিষ্ঠানে গুলোর ক্ষেত্রে মানে যে বিষয়টা ফলো করা হতো, ধীরে মূল্যায়নের কথা ফলো করা হতো, অর্থাৎ ধীরে ধীরে মূল্যায়ন করো এবং তাকে পদোন্নয়নও দাও ধীরে। কিন্তু আমেরিকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু দ্রুত মূল্যায়ন ও পদোন্নয়ন, তারা মূল্যায়ন করতো দ্রুত এবং পদোন্নয়নও প্রমোশনও তাদের দ্রুত ছিল। আউচি কিন্তু এখানে জাপানের যে ধারণাটা, জাপানের যে ব্যবস্থাপনা পদ্ধতি সেটাকেই গ্রহণ করলেন। তিনি বললেন না, ধীরে মূল্যায়ন ও পদোন্নয়ন হবে। তাহলে আমরা ভিন্নতা দেখলাম, মূল্যায়ন ও পদোন্নতির ধরনটা নিয়ে আমরা দেখলাম। মূল্যায়ন ও পদোন্নতির ধরনের ক্ষেত্রে সংশোধিত সম্মিলিত ধারণা হলো ধীরে মূল্যায়ন ও পদোন্নয়ন। এবার আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরে যে ভিন্নতা সেটা হলো নিয়ন্ত্রণের কৌশল। নিয়ন্ত্রণের কৌশল কিরকম হবে, কিভাবে কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, সেই নিয়ন্ত্রণের কৌশলটার ক্ষেত্রে জাপানি ব্যবস্থাপনা পদ্ধতিতে উল্লেখ ছিল সুস্পষ্ট অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ, সুস্পষ্ট অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ সেখানে বলা হয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতি ছিল সুস্পষ্ট আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ। দুটোর মধ্যে একটা অনানুষ্ঠানিক আর একটা আনুষ্ঠানিক।
এখানে দেখো, খেয়াল করো এখানে কি হলো, আউচি কিন্তু এখানে দুটোকেই সমন্বয় করে রেখে দিলেন। অর্থাৎ তিনি সংশোধিত সম্মিলিত ধারণায় বললেন সুস্পষ্ট অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। সুস্পষ্ট অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণের সঙ্গে আনুষ্ঠানিক ব্যবস্থাও গ্রহণ, এইটা তিনি সামনে নিয়ে এলেন। এটা হলো আউচির মানে সংশোধিত সম্মিলিত ধারণা। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নম্বরে। এবার আমরা 6 নম্বরে যে ভিন্নতা সেটা দেখি। 6 নম্বর ভিন্নতা ছিল জীবন পথের বিশেষায়ন। জীবন পথের বিশেষায়ন আমরা যদি এটা দেখি 6 নম্বরে, জাপানি ব্যবস্থাপনা পদ্ধতিতে ছিল অবিশেষায়িত ব্যক্তিক উন্নয়ন। অবিশেষায়িত ব্যক্তিক উন্নয়ন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতিতে ছিল বিশেষায়িত ব্যক্তিক উন্নয়ন। একটা অবিশেষায়িত ব্যক্তির উন্নয়ন, ব্যক্তিক উন্নয়ন, আর একটা হলো বিশেষায়িত ব্যক্তিক উন্নয়ন। হ্যাঁ, এখানে সংশোধিত সম্মিলিত ধারণা তিনি যেটা বললেন, সহনীয় মাত্রায় বিশেষায়িত ব্যক্তির উন্নয়ন। বিশেষায়িত ব্যক্তির উন্নয়ন হবে সেটা সহনীয় মাত্রায়, অর্থাৎ একেবারে ঢালাও ভাবে না, সেই উন্নয়নটা বিশেষায়িত ব্যক্তিরই হবে, কিন্তু সেটা মানে সহনীয় মাত্রা। অর্থাৎ তিনি কিন্তু মানে আমেরিকান পদ্ধতিটাকে রাখলেন, কিন্তু সেটাকে সহনীয় মাত্রায় বলে দিলেন, সহনীয় মাত্রায় সেটাকে গ্রহণ করতে হবে। দুইটা মিলে তিনি এইটা এখানে বললেন, সংশোধিত সম্মিলিত ধারণায় নিয়ে আসলেন সহনীয় মাত্রায় বিশ্বায়িত ব্যক্তির উন্নয়ন। এবার আমরা ভিন্নতার দিকে দেখি। কর্মীদের জন্য চিন্তা উদ্বেগের প্রকৃতি, এই জায়গাটায় ভিন্নতা দেখি। কর্মীদের জন্য চিন্তা উদ্বেগ সেটা কিরকম হবে। এখানে জাপানি পদ্ধতিতে এটা ছিল সামগ্রিক প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে ছিল বিভাজিত প্রতিষ্ঠান নিয়ে। খেয়াল করো, জাপানি ব্যবস্থা পদ্ধতিতে বলা হচ্ছে সামগ্রিক প্রতিষ্ঠান, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পদ্ধতিতে বলা হয়েছিল বিভাজিত প্রতিষ্ঠান। কিন্তু আউচি কিন্তু এই দুটোকে সমন্বয় করে বললেন পরিবার সহ সামগ্রিক প্রতিষ্ঠান। সামগ্রিক প্রতিষ্ঠান অবশ্যই সেখানে পরিবার সহ কর্মীদের পরিবারের সুখ দুঃখ এগুলো এখানে বিবেচনার মধ্যে তিনি নিয়ে এলেন। তাহলে এভাবে আমরা মোটামুটি আউচি যে 7টি ভিন্নতা আমাদের সঙ্গে তুলে ধরেছিলেন, অর্থাৎ কর্মসংস্থানের মেয়াদ, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, দায়িত্বের অবস্থান বা স্থল, মূল্যায়ন ও পদোন্নতি গতি, নিয়ন্ত্রণের কৌশল, জীবন পথের বিশ্বায়ন, কর্মীদের জন্য উদ্বেগের প্রকৃতি, এই সবগুলো বিষয়ে তিনি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ভিন্নতা লক্ষ্য করেন এবং সেগুলো তিনি একত্রিত করে তার যে মতামতটা দিয়েছিলেন আমরা সেগুলো তোমাদের সঙ্গে বলেছি। অর্থাৎ তিনি বলেছিলেন দীর্ঘমেয়াদী চাকরি, এরপর বলেছিলেন সকলে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, এরপরে ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ, এবং বলেছিলেন ধীরে মূল্যায়ন, তারপর বললেন সুস্পষ্ট আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে সুস্পষ্ট অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ব্যবস্থাও গ্রহণ, তারপরে বললেন সহনীয় মাত্রা বিশ্বায়িত ব্যক্তির উন্নয়ন, এবং 7 নম্বরে পরিবার সহ সামগ্রিক প্রতিষ্ঠান। আমরা এরপরে চলে যাই পরবর্তী মতবাদে। পরবর্তী মতবাদ ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল। খেয়াল করো, জঙ্গল, আমরা জঙ্গল কথা নিশ্চয়ই বুঝতে পারি। জঙ্গল বললে বুঝি আমরা অনেক কিছু হিজিবিজি বিষয়ের মানে সমন্বয়, যেখানে কোনো কিছু মানে সুস্থভাবে করা যায় না, তাই না? এখানে জঙ্গল কিন্তু কি বলা হয়েছে, জঙ্গলটা বলা হয়েছে এই সেন্সে, আসলে আমরা যদি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আসলে অনেক মতবাদ কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সামনে চলে আসছে। অনেক মতবাদ, অনেক বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত দিয়েছে, যেগুলো অনেকটা মানে অনেক গ্রহণযোগ্য, অনেক কিছু আছে। তারপরও এতগুলো মতবাদ আমাদের সামনে চলে আসে, যেটা মধ্যে কোনটা রাখবো কোনটা রাখবো না সে নিয়ে আমরা একটা ঝামেলা পড়ে যাই। হ্যারল্ড কুঞ্জ 1961 সালে তিনি দেখেন যে ব্যবস্থাপনা তত্ত্ব জ্ঞান মতবাদ দেখতে পান, যেখানে মাত্র দেখতে পেয়েছিলেন 11টি। তিনি কিন্তু পরবর্তীতে সেটা দেখেন যে না, সেটা সংখ্যাটা বেড়ে গেছে, অর্থাৎ 6টি ছিল। 1961 সালে তিনি 6টি মতবাদ দেখতে পেয়েছিলেন, কিন্তু 1979 সালে এসে দেখেন তিনি 11টি মতবাদ হয়ে গেছে, অর্থাৎ 61 থেকে 79 এই 18 বছরের মধ্যে কিন্তু আরো মানে 6টি থেকে মতবাদ হয়ে গেল 11টা, অর্থাৎ এত দ্রুত সামনে মতবাদ চলে আসতেছে। এর ফলে এতগুলো মতবাদ নিয়ে সামনে চলে আসার ফলে সবকিছু মিলে কিন্তু একটা জঙ্গলের মতো তৈরি হয়ে গেল। অর্থাৎ তখন সবাই বিভ্রান্তিতে পড়ে গেল, কোন মতবাদটা আমরা গ্রহণ করব, কোনটা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, কোনটা গ্রহণ করা ঠিক হবে না হবে, এ নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিল। তো সেই জন্য এগুলোকে মানে কুঞ্জ বলেছেন
হ্যাঁ, হ্যারল্ড কুঞ্জ বলেছেন এগুলো ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল নামে তিনি অভিহিত করেছেন। আমরা সেটা খেয়াল করি তার বিষয়টা। ব্যবস্থাপনার ধারণা, কলা কৌশল ও পদ্ধতির ক্ষেত্রে বহু সংখ্যক ও ভিন্ন ভিন্ন মতবাদ গড়ে ওঠার ফলে ব্যবস্থাপনা অধ্যয়নের ক্ষেত্রে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, বহু মতবাদের দ্বারা সৃষ্ট এসব জটিলতাকে হ্যারল্ড কুঞ্জ ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল নামে অভিহিত করেন। কুঞ্জ এইটাকেই বলেছেন ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল। তাহলে আমরা ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গলটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আমরা এইখানে দেখলাম অনেকগুলো মতবাদ নিয়ে আমরা আলোচনা করলাম। সমকালীন যে ব্যবস্থাপনার মতবাদ সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর আগের ক্লাসে তোমাদের 6টি গুরুত্বপূর্ণ মতবাদ নিয়ে আলোচনা করেছি। এই মতবাদগুলো কিন্তু ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমরা বলি যে আমরা কেউই ব্যবস্থাপনার বাইরে নেই। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের যেমন একটি ব্যবস্থাপনা আছে, তোমরা ছাত্ররা তোমরাও কিন্তু তোমাদের মতো ব্যবস্থাপনা মেনটেন করো, তোমাদের মতো সেই ব্যবস্থাপনার আওতায় তোমরা সবাই। আসলে আমরা সবাই ব্যবস্থাপনার আওতায় আছি। তো কিন্তু আমরা যে ব্যবস্থাপনার কথা বলতে চাচ্ছি, প্রতিষ্ঠান বা যে ব্যবস্থাপনার কথা আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, সেখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মতবাদ সামনে চলে আসছে, তাই না? নতুন নতুন মতবাদ চলে আসছে, সেই মতবাদগুলো কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে, তাই না? কিন্তু সেইগুলো নিয়ে অনেক মতবাদই আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে। আবার এত মতবাদ নিয়ে কিন্তু এটা আমাদের সামনে অনেক জগা খিচুড়ির মতো অবস্থা তৈরি হয়ে গেছে, তাই না? কি বললাম? তাহলে এই এইটাকে বলি আমরা ব্যবস্থাপনা জাঙ্গল, তাই না? তাহলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। তোমরা যদি এই বিষয়ে আরো জানতে চাও, আমি যে বইগুলো নিয়ে এখানে তোমাদের এই স্লাইড তৈরি করেছি, আমার আলোচনার সাহায্যে নিয়েছি, সেগুলো তোমরা নিজেরা পড়তে পারো। তাহলে তোমরা হয়তো কিছুটা সাহায্য পেতে পারো। যেমন প্রফেসর A.K. চৌধুরীর ব্যবস্থাপনা নীতিমালা, এই বইটা পড়তে পারো তোমরা প্রতিদিন মধ্যে। প্রফেসর মুর্তজা আলীর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এই বইটাও তোমরা দেখতে পারো। সেখান থেকে আমি তোমাদের এই ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করেছি। আমরা আজকে ক্লাস শেষ করব, তার আগে আশা করব তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। আমরা যাতে এর পরবর্তী ক্লাসেও তোমরা খেয়াল করবে। তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আমাদের সবাই সুস্থ থাকবো সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।